बिस्मिल्लाहिर रहमानिर रहीम लेक्चर 12 केमिस्ट्री सेकेंड पेपर चैप्टर 3 কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন বরিশাল বোর্ড 2019 এর ঘোড়ার গ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঘোড়ার গতে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকের বিজারক পদার্থটিকে, তো উদ্দীপকের বিজারক পদার্থ কোনটা? আমরা জানি যে উদ্দীপকের বিজারক পদার্থ হচ্ছে ফেরাস সালফেট। এই পদার্থটাকে বলছে জারিত করতে, অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা একটু যেটাকে কী করি, জারিত করি। তো জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন? আচ্ছা, আমরা যদি একটুখানি দেখে আসি যে জারিতকরণটা আসলে কি। দেখো, আমরা দেখাচ্ছিলাম যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক, জারক অপরকে জারিত করে। তার মানে কি, জারক কি করবে? অপরকে জারিত করবে। কিভাবে জারিত করবে? অপরের কাছ থেকে সে ইলেকট্রন নেবে, সে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ জারক অপরের কাছ থেকে, অপর মানে বিজারক, জারক বিজারকের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে। এবং যেহেতু সে বিজারকের থেকে ইলেকট্রন নিয়ে গেছে এবং বিজারক কি করেছে, ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে ইলেকট্রন দিয়ে দিয়ে সে বিজারক ইলেকট্রন অপরকে দিয়ে নিজে কি হয়ে গেল, জারিত হয়ে গেল। তার মানে জারিত হওয়া মানে হলো অপরের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া। যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে সে জারিত হচ্ছে। তো এখন আমাদের এখানে বলতেছে কোশ্চেনে যে বিজারক পদার্থকে জারিত করতে, অর্থাৎ এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করবে? বিজারক ফেরাস সালফেট থেকে ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রন নিয়ে ফেরাস সালফেটকে কি করবে? জারিত করবে। এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের বিজারক পদার্থকে, অর্থাৎ ফেরাস সালফেট থেকে ইলেকট্রন গ্রহণ করতে, অর্থাৎ জারিত করতে, ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটকে জারিত করতে কত আয়তন প্রয়োজন হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তার মানে হলো আমাকে যদি এটা করতে হয়, দেখো প্রথমত আমার ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই পরিমাণটা, আয়তনটা বের করতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু আমার ফেরাস সালফেটের কোনো পরিমাণ দেওয়া হয় নাই। এখন ফেরাস সালফেটের পরিমাণ আমি কি করব? আমি পরবর্তী অর্থাৎ আগের যে এই দ্রবণটা আছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা থেকে আমি বের করব। আচ্ছা, তার আগে আমি দেখব যে ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে কত ml বা কত মোল কি করে যুক্ত হয়, সেটা আমি আগে বের করব। তার মানে আগে আমি ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর ভেতরে জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাবো। এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম আমি লিখব যে উদ্দীপকের বিজারক পদার্থটি হলো অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ। অম্লীয় ফেরাস সালফেট অর্থাৎ FeSO4 দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 এর মধ্যে বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে KMnO4 হচ্ছে এখানে জারক, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, আর ফেরাস সালফেট আমরা আগে থেকেই দেখতেছি একটা বিজারক, তারাই বলে দিয়েছে এবং আমরা জানি এটা বিজারক হিসেবে কাজ করে, এবং KMnO4 তাহলে হবে জারক। তাহলে আমরা যদি এখানে জারণ অর্ধ বিক্রিয়া লিখি, আমরা আগের লেকচারে দেখিয়েছিলাম যে বিজারক ফেরাস সালফেট বা Fe2+, জারণ সংখ্যা হচ্ছে যেখানে +2, সে কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে তার পরিবর্তিত অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হয়ে যাবে +3, অর্থাৎ সে একটা ইলেকট্রন ত্যাগ করে +2 থেকে +3-তে রূপান্তরিত হবে, অর্থাৎ বিক্রিয়া শেষে তার জারণ অবস্থার অনুযায়ী উপরে 3+ Fe3+ এখানে দেখাতে হবে। তার মানে ওই জিনিসটা আমাদের এখানে আবার লাগতেছে, তো আমি জাস্ট ওই জিনিসটা এখানে কি করব? শো করে দেব। তো আমি লিখব Fe2+, এখান থেকে Fe3+ হবে এবং সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, আমরা এখানে নিয়েছি কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এখানে আসো, এটাকে যদি আমরা দেখি, এখানে দেখো পটাশিয়াম KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই MnO4-এ ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা হচ্ছে +7। কীভাবে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা +7 সেটা যদি আমরা একটু বের করি, দেখো আমরা প্রথমে যদি MnO4-1, তো আমরা প্রথমে ধরে নেই Mn এর জারণ সংখ্যা হচ্ছে X প্লাস
অক্সিজেন এমনি আমরা জানি -2, সাথে আছে 4 ইকুয়াল, উপরে যে -1 বা এই মাইনাস থাকা মানে হলো -1 বোঝায়, সেটা আমরা ইকুয়ালের পরে লিখে দেব। তাহলে এখন আমার কত আসতেছে, এক্স মাইনাস প্লাসে -8 ইকুয়াল এখানে -1। তাহলে এখান থেকে আমি যদি দেখি এক্স -1, এটা এই পাশে আসলে ডান পাশে আসলে মাইনাস হয়ে যাবে +8। তাহলে আমার এখানে কত থাকে, এক্স ইকুয়াল হবে এখানে 7। তাহলে আমরা দেখলাম এক্স এর ভ্যালু হচ্ছে 7। সুতরাং দেখতেই পারতেছো অম্লীয় KMnO4 MnO4 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। এখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 আমাদের মেমোরাইজ রাখতে হবে। ও ইলেকট্রন কয়টা গ্রহণ করবে, ও 5টা ইলেকট্রন গ্রহণ করবে। তো 5টা ইলেকট্রন গ্রহণ করলে ওর পরিবর্তিত জারণ সংখ্যা হবে +2। তার মানে ওর জারণ সংখ্যা +7 থেকে +2-তে রূপান্তরিত হবে। আমরা যদি আবার দেখি, দেখো +7 হচ্ছে এই জায়গায়। আমরা যদি +7 থেকে, এই যে +7 থেকে আমরা +2 এর দিকে ধাবিত হই, দেখো এই যে +2 এর দিকে আসলাম। তো এদিকে দেখো +7 থেকে +2, তার কয়টা ইলেকট্রন সে খাচ্ছে বা গ্রহণ করতেছে, দেখো 1 2 3 4 5, অর্থাৎ এই যে আমার দেখো 7 থেকে 2, অর্থাৎ 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। আমরা জানি যে এই যে অ্যারো দিয়ে দিচ্ছি, দেখো ডান দিক থেকে বাম দিকে গেলে অর্থাৎ বেশি প্লাস থেকে কম প্লাসের দিকে যাওয়া মানে হলো ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ বিজারণ বিক্রিয়া, যেটা আমরা এখানে লিখতেছি। তো এখন এখানে লিখবো, এখানে থেকে এখানে সেটাই লেখা হয়েছে। দেখো MnA অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে 5টা ইলেকট্রন সে গ্রহণ করে +2 হয়েছে, এবং শেষে কি হবে, Mn2+ হবে। তো আমরা সেই জিনিসটা যেখানে শো করি, দেখো তাহলে কি হবে, MnO4-, সে কি করেছে, সে 5টা ইলেকট্রন রিসিভ করেছে বা গ্রহণ করেছে। তারপরে তার শেষ অবস্থা কি হচ্ছে, Mn2+ হয়েছে। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দেই। আচ্ছা, মোটামুটি আমরা এতটুকু লিখব, অর্থাৎ এখানে জারণ সংখ্যা কার কত সেটা আমরা, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া সুন্দর করে আমরা লিখে দেব। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাতে আমাদের যেটা আছে সেটা হলো, এখানে আমাদের ইলেকট্রন আছে কয়টা, একটা, কিন্তু এখানে আছে ইলেকট্রন 5টা। তার মানে দ্বিতীয় সমীকরণে 5টা ইলেকট্রন, আর 1 নং সমীকরণে আছে একটা ইলেকট্রন। আমরা কি করব, আমরা 1 নং সমীকরণকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। একইভাবে আমরা যদি দেখি এই জায়গায় অক্সিজেন পরমাণু আছে 4টা, তো 4টা অক্সিজেন পরমাণু থেকে আমরা জানি 4 অণু পানি পাবো। এই 4 অণু পানি আমার তৈরি করার জন্য এই যা বিজারণ অর্ধবিক্রিয়ার বাম পাশে আমি কি করব, 4 × 8, 8টা H+ অ্যাড করে দেব। তাহলে আমরা যদি একটু লিখি যে উভয় সমীকরণের ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি এবং 1 ও 2 যোগ করি। আচ্ছা, এছাড়াও আমরা ওই কথা লিখে দেই, এছাড়াও MnO4- আয়নে 4টি অক্সিজেন পরমাণু থেকে 4 অণু H2O তৈরি করার জন্য 2 নং সমীকরণের বাম পাশে 8S+ যোগ করি। তাহলে আমরা ইকুয়েশনটা সুন্দর করে এখানে লিখে দেই। তাহলে কত লিখবো আমরা লিখব হলো, এখানে আমরা যেহেতু লিখেছি যে কত দিয়ে গুণ করবো, আমরা যেহেতু এখানে 5টা ইলেকট্রন 5 দিয়ে, তাহলে লিখে দেই 5 Fe2+, এখানেও 5 Fe3+
5 ইলেকট্রন। আর আমরা এখানে যদি নিচে যা আছে তাই লিখব MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন প্লাস আমরা বলেছিলাম যে এখানে আমরা কি করব, আমরা 8H প্লাস 8টা হাইড্রোজেন আমরা অ্যাড করে দেবো 8H প্লাস। তাহলে আমাদের এখানে আসবে হলো Mn2 প্লাস প্লাস এখানে আমাদের যেহেতু 4টা অক্সিজেন পরমাণু তাহলে 4 নামে কি পাবো, পানি পাবো 4H2O। আচ্ছা, মোটামুটি আমাদের ইকুয়েশনটা হবে, তাহলে অ্যাড করে দিলে কি পাবো দেখো, এখানে উপর পাবো আমরা 5Fe2 প্লাস, নিচে পাবো আমি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস। এখানে এই ইলেকট্রন 5টা আর এই পাশের ইলেকট্রন 5টা চলে যাবে, তার থাকবে কি এখানে 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। আচ্ছা, এখন আমরা আগের লেকচারটাতে দেখাচ্ছিলাম যে কি দেখাচ্ছিলাম, দেখো এখানে আমাদের আগের লেকচারে দেখাচ্ছিলাম যে 6Fe3 প্লাস হয়, অর্থাৎ এখানে 6টা ইলেকট্রন থাকে, সরি 6টা Fe3 প্লাস হচ্ছে 6টা। তো আমরা জানি যেটা ফেরিক হয়ে যাবে Fe2 প্লাস SO4 হোল 3। তো এখন এই জায়গায় জোর থাকার কারণে আমরা দেখাচ্ছিলাম যে কোনো কিছু আমরা এখানে ইন্টু করি নাই, 3 দিয়ে 2 লেখা যায়, 3 দুগুণ 6 বানানো যাচ্ছে। কিন্তু দেখো এখন এই জায়গায় কিন্তু আমাদের আছে 5, তো 5 থাকার কারণে অটোমেটিকলি আমাদের যেটা হবে, আমি Fe2 অর্থাৎ 5কে আমি অর্ধেক করতে পারবো না পূর্ণ সংখ্যা অনুযায়ী। তা আমাদের কি করতে হবে এখন, তা আমাদের এখানটাতে এই 5-এর এখানে আমি যদি 2 ইন্টু করে দিই পুরোটার ভেতরে, তাহলে এখানে আমার 10 হবে, 10 হলে আমি এখানে F2 আর এখানে 5 লিখতে পারবো। অর্থাৎ আমরা এভাবে যদি লিখি, দেখো আমরা লিখব আবার এখান থেকে আমরা পাবো হলো Fe2SO4 হোল 3। আবার আমরা লিখব যে Fe2SO4 হোল 3 অণুতে, দেখ এটা মানে হচ্ছে যদি হচ্ছে 3 Fe এর তাহলে Fe3 প্লাস আমরা লিখব আছে Fe3 প্লাস আছে কয়টা, দুটি। দেখো এখানে Fe2 প্লাস আছে দুটি। যদি এখানে জোড় সংখ্যা থাকতো আমাদের সমস্যা ছিল না, এখানে বিজোড় সংখ্যা থাকার কারণে আমরা বিজোড় সংখ্যাকে পূর্ণ সংখ্যা আকারে ভাগ করে দিতে পারতেছি না। এই জন্য আমি যে লিখবো যে Fe2 প্লাস SO4 হোল 3 অণুতে Fe3 প্লাস আছে দুটি, তাই উপরের সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তা আমরা যখন 2 দ্বারা গুণ করি কি আসে দেখো, এখানে আসবে 10 Fe2 প্লাস প্লাস MnO4 এখানে 2 হবে 2 MnO4 প্লাস 16 আর দুগুণ 16 প্লাস এখানে হবে 10 Fe3 প্লাস প্লাস 2 Mn2 প্লাস প্লাস এখানে 2 দিলাম, এখানে হবে 4 দুগুণ 8 8H2O। তো আমাদের মোটামুটি আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন দর্শক আয়ন K প্লাস ও SO4 2 মাইনাস নিয়ে পাই। তা আমরা যদি নেই সেটা কি হবে, দেখো আমরা জানি এই পাশে ফেরাস সালফেটই থাকবে, তো 10টা আছে 10টাই থাকবে FeSO4 প্লাস এখানে আছে 2 Mn। তা আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট একটা কে লিখে দেব 2K MnO4 প্লাস এখানে আমরা জানি হাইড্রোজেন 16 তাহলে 8 এখানে হবে H2 এই, তাহলে 8 দুগুণে 16 পাশে একটা SO4 লিখে দেব প্লাস এখানে আমরা দেখাচ্ছিলাম এই যে এটার জন্য আমরা এই 10 বাড়ানোর জন্যই কিন্তু আমরা 2 দিয়ে ইন্টু করেছিলাম। তো এখন এখানে আমাদের আসবে হলো 5 Fe2SO4 হোল 3। এখানে দেখো অটোমেটিকলি 5 দুগুণ 10 হয়ে যাচ্ছে, সুতরাং এখানে কোনো সমস্যাই আর হচ্ছে না। তো আমরা 5 দুগুণ 10 পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের আছে হলো 2 Mn। তো আমরা এখান থেকেও একইভাবে 2 MnSO4 পাচ্ছি প্লাস এখন আমরা এখানে
আমাদের যদি এখন এখানে দেখো পানি আছে, আমরা পানি লিখে দিই 8H2O। এখন আমরা কি লিখি নাই দেখো, এখন আমরা পটাশিয়াম লিখি নাই। তো এখন পটাশিয়ামটা আমরা যেহেতু এখন লিখি না, আর সালফেট তাহলে কটা আছে দেখো, এখানে 10টা সালফেট, এখানে আছে 8টা, 10 আর 8 কত, 18টা সালফেট আছে। কিন্তু এই পাশে দেখো সালফেট করতে 5 আর 3, 3 5 15, আর এখানে আছে আর 2টা, 15 16 17টা, আরেকটা বাদ আছে। আবার পটাশিয়ামও লিখি না আমরা, তাহলে আমরা কি লিখবো, K2SO4 এক্সট্রা আমরা লিখে দেব। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। এখান থেকে এখন আমাদের হিসাব করতে হবে। দেখো আমাদের এখানে 10 মোল ফেরাস সালফেট কি করতেছে, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিয়াকশন করতেছে, এই কথা আমাদের এখন লিখতে হবে। তাহলে আমরা লিখব যে 2 মোল, আমরা লিখে এখানে 2 মোল KMnO4 ইকুয়াল, আমরা প্রায় ইকুয়াল 3টা দাগ দেব, 10 মোল FeSO4। তা আমরা এইটা জিনিসটা দেখানোর জন্য এত কিছু করেছি। তা আমরা অতএব 1 মোল KMnO4, এখান থেকে আমরা কি পাবো, 10/2 মোল FeSO4 ইকুয়াল করলে আমরা পাবো 5 মোল FeSO4। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে হলো 5 মোল ফেরাস সালফেটের সাথে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের কোশ্চেনে যেটা চেয়েছিল, অর্থাৎ কতটুকু আয়তনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে সেটা বের করতে বলেছিল। তো আমাদের এখন আমরা এই ফেরাস সালফেট দেখলাম যে রিয়াকশন করতেছে 5 মোল ফেরাস সালফেট 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, এটা আমরা বল। এখন আমরা ফেরাস সালফেটের পরিমাণ জানি না, আমরা ফেরাস সালফেট কতটুকু এখানে রিয়াকশন করবে সেটা আমরা বের করব এ দিয়ে। তার মানে এখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের রিয়াকশনটা আমরা লিখব, যেটা আমরা আগের লেকচারে পেয়েছি। আমরা এখন লিখে দেব, আমরা লিখব আবার K2Cr2O7 ও FeSO4 এর মধ্যে সংঘটিত বিক্রিয়া। তা আমরা এই বিক্রিয়াটা যেহেতু আগেই পেয়ে গিয়েছি, আমরা এটা লিখে বিক্রিয়াটা বসাবো। দেখো বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়াটা ছিল এটা 6FeSO4 K2Cr2O7 + 7:SO4, এটা আমরা দেখাবো। আচ্ছা এই রিয়াকশনটা আমরা এখন লিখবো, কারণ আমরা আগের ইয়াতেই করে ফেলেছি, সুতরাং আমরা জাস্ট খালি এখানে বসাবো। আচ্ছা আমরা কি করব, 6FeSO4 + K2Cr2O7, আচ্ছা প্লাস 7H2SO4। আচ্ছা এখন যেহেতু আমাদের এখন এটা আছে আমরা লিখে নিলাম, যদি এটা না থাকে তাও আমাদের এটা মনে রাখতে হবে। দেখো কি কি তৈরি হবে, এখানে যেহেতু 6টা এই আয়রন আছে Fe, এইটা, তারপরে দেখো পটাশিয়ামটা, এরপরে দেখো ক্রোমিয়ামটা, এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমরা যদি ফেরাস দেখি, অর্থাৎ আয়রনটা, এখানে আমাদের কী হয়ে যাবে, এই পাশে আসলে ফেরিক হয়ে যাবে, তাহলে আমরা কি Fe2SO4 হোল 3 দেবো। আর এখানে যেহেতু 6 আছে আমরা এখানে 3 দেবো, একটা গেল। এরপর আমরা দেখো, আমরা যদি Cr2 ক্রোমিয়ামটা দেখি, তা আমরা কী হবে, ক্রোমিয়াম সালফেট হবে Cr2SO4 হোল 3। এখানে আমরা যেটা লিখলাম, তাহলে ক্রোমিয়ামও শেষ হলো, আয়রনও শেষ হলো, এখন আসছে কি পটাশিয়াম। আমরা সেই পটাশিয়ামটা লিখে দিচ্ছি K2SO4। আর 4 কি রইলো, আর রইলো হলো এখানে 7 × 14, যে 7 পানি, সেটা আমরা লিখবো প্লাস 7H2O। মোটামুটি এতটুকু আমরা লিখে দিলে আমাদের রিয়েকশনটা হয়ে গেল। আচ্ছা এটা আমরা আগের লেকচার থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের এখান থেকে আমরা হিসাব করব। দেখো এখানে কি করতেছে, এখানে এসে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট রিয়াকশন করতেছে 6 মোল FeSO4, এটা আমরা লিখবো এখন, কারণ আমরা ফেরাস সালফেটের পরিমাণটা আসলে বের করতে চাচ্ছি। তার আমরা কি করব, আমরা লিখব 1 মোল K2Cr2O7 ইকুয়াল কত, 6 মোল FeSO4। তাহলে আমরা এখান থেকে যদি লিখতে চাই, অর্থাৎ 1000 ml হিসেবে, অতএব 1000 ml, যেহেতু এখানে 1 আছে 1, সুতরাং আমাদের আর কিছু করতে হচ্ছে না, ডিরেক্টলি আমরা 1000 ml চলে যাব। 1000 ml এর 1
মোলারিটির K2Cr2O7 ইকুয়াল কত আসবে 6 আচ্ছা এখন আমাদের এখানে ফেরাস সালফেটের আণবিক ভরটা লিখতে হবে আয়রন পারমাণবিক ভর হচ্ছে 55.85 প্লাস সালফারের হচ্ছে 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 সাথে 4টা আছে 4 আচ্ছা এটাকে যদি আমরা ইন্টু করি তাহলে কি পাই চলো আমরা হিসাব করলে যেটা পাবো সেটা হলো 6 ব্র্যাকেট দিয়ে দিই 55.85 প্লাস 32 প্লাস 16 আমরা 4 লিখব আমরা পাচ্ছি হলো 911.1 এত গ্রাম আমরা কি পাচ্ছি ফেরাস সালফেট পাচ্ছি আচ্ছা কিন্তু আমাদের এখানে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা এটা আসলে কতটুকু দেওয়া হয়েছে সেটা আমরা দেখব দেখো আমাদের আছে 50 এবং নেওয়া হচ্ছে ঘনমাত্রা 0.04 এটার জন্য আমরা ম্যাথটা একটু সামনে আগাবো তো আমরা যদি সামনে আগাই তাহলে আমরা এখন অতএব 1 ml এর মিলিলিটারের 1 মোলারিটির ঘনমাত্রায় তৈরি করব K2Cr2O7 এটা কত লাগবে আমরা যদি দেখি এটা হবে আচ্ছা দেখো আমাদের আগে 1000 ml এর বানাইতে হবে 1 মোলারিটির পটাশিয়াম ডাইক্রোমেট সেক্ষেত্রে আমরা ফেরাস সালফেট বেশি লাগতো এখন যেহেতু আমরা 1 ml নিয়েছি এখন কিন্তু আমাদের কমে যাবে কমে গেলে আমরা কি করব 911.1 ডিভাইড বাই 1000 এটা আমরা লিখব এত গ্রাম FeSO4 আচ্ছা এখন আমাদের ওখানে নেওয়া হয়েছিল কত দেখো কোশ্চেন আমাদের দেওয়া আছে 50 ml আমরা একে একে করব আগে 50 mlটা বাড়াই তো 50 ml বাড়ালে কি হবে আমরা লিখব অতএব 50 ml 1 মোলারিটি ঠিক থাকুক K2Cr2O7 আচ্ছা এখন এখানে আমরা যদি করি দেখো এখানে কিন্তু আবার এসে আমাদের বেড়ে গেছে ml তো ml যদি বেড়ে যায় তার মানে ফেরাস সালফেটের পরিমাণও বাড়বে আর বাড়লে এটা কি হবে ইনটু হবে 911.1 ইনটু 50 নিচে 1000 গ্রাম FeSO4 আচ্ছা এরপরে আসো এখন আমাদের ঘনমাত্রা কত দেওয়া হয়েছে ঘনমাত্রা দেওয়া হয়েছিল 0.04 মোলারিটি তো আমরা এখন কি করব অতএব 50 ml ঠিক থাকবে এই মোলারিটি এখানে আমরা এসে 0.04 মোলারিটির K2Cr2O7 এটাকে যদি আমরা হিসাব করি দেখো এখানে হিসাব করো এখন কিন্তু আমাদের ঘনমাত্রা কমে যাচ্ছে যদি ঘনমাত্রা কমে যায় তাহলে ফেরাস সালফেটের পরিমাণও কমবে তো ফেরাস সালফেটের পরিমাণ কমা মানে হলো আমরা জানি যে কমে যাওয়া মানে ডিভাইড করা আচ্ছা কিন্তু সমস্যাটা হলো এখানে যখন পয়েন্ট থাকবে দেখো পয়েন্ট থাকলে কিন্তু ডিভাইড করলে বেড়ে যায় আমরা যদি একটু দেখি মনে করো আমরা এখন 100-এর সাথে এইটা আমরা এখন কি করব ইন্টু করো দেখো 0.04 তাহলে কি হয় 4 আসলো আচ্ছা তার মানে আমরা যদি 100কে 0.0 যদি আমরা ইন্টু করি তাহলে আমরা পাচ্ছি 4 আর যদি আমরা ডিভাইড করে দেখো কত আসছে মনে রাখো 100-এর সাথে পয়েন্টের আগে যদি কোনো মান সম্পন্ন অর্থাৎ 1 2 3 না থাকে 0 থাকে তাহলে আমরা যদি গুণ করি তাহলে 4 হয় আর যদি আমরা ডিভাইড করি তখন কি হয় দেখো ডিভাইড করলে আমাদের আসবে হলো এখানে কত 2500 দেখো বেড়ে গেছে তার মানে আমরা এখন বলতেছিলাম যে যখন এই ঘনমাত্রা কমে গেলে এখানে এই গ্রাম ফেরাস সালফেটের পরিমাণও কী হবে কমে যাবে কিন্তু ফেরাস সালফেটের পরিমাণটা কমাতে হলে আমরা আগে ম্যাথগুলো করেছিলাম যে ঐকিক নিয়মে যে ম্যাথগুলো করি তখন কি হয় কমলে আমরা ডিভাইড করি আর যদি বেড়ে যায় অর্থাৎ যদি সংখ্যাটা বাড়াতে হয় তাহলে আমরা ইন্টু করি কিন্তু যখন পয়েন্ট টাইপের কিছু থাকবে পয়েন্টের আগে কোনো সংখ্যা থাকবে না ডিজিট থাকবে না যেটার কোন জিরো থাকবে এক কথায় পয়েন্টের আগে যদি জিরো থাকে এই টাইপের সংখ্যা যদি আমরা ডিভাইড করি তাহলে মানটা আসলে বেড়ে যায় এই জন্য এটাকে আমার কী করতে এখন যেহেতু আমার এখানে কমাতে হলে এটা আমাকে অবশ্যই আবার গুণ করতে হবে কারণ ইনটু করলেই মানটা কমে যাবে ডিভাইড করলে আমরা দেখিয়েছিলাম যে 100 সাথে যদি আমরা ডিভাইড করি তাহলে বেড়ে যায় কিন্তু গুণ করলে কমে সুতরাং পয়েন্ট টাইপের কিছু থাকলে সেটাকে আমরা কি করব না ডিভাইডে লিখব না আমরা সেটাকে কি করব উপরে ইনটু আকারে লিখে দেব তাহলেই কমে যাবে যদি আমরা নিচে লিখি তাহলে এটা বেড়ে যাবে কিন্তু আমরা দেখতেছি মোলারিটি যেহেতু কমে গেছে তার মানে গ্রাম FeSO4 এর পরিমাণও কি হবে কমে যাবে মোটামুটি এটাই আমরা যদি একটু দেখি তোমরা যদি চাও ইচ্ছা করলে এই দুটো লাইন না করে
এই দুটো লাইন না করে ডিরেক্টলি এই 1000-এর পরে আমরা ডিরেক্টলি এটা লিখলেও হবে, কিন্তু আমি বোঝানোর জন্য একটু ভাঙিয়ে দেখালাম। এখন আসো আমরা এটাকে সলিউশন করি, অর্থাৎ ক্যালকুলেশন করলে কি আসে 911.1 ইন্টু 50 ইন্টু 0.04 ডিভাইড 1000 কত আসে দেখো, আমরা পাচ্ছি 1.8222 গ্রাম FeSO4। আচ্ছা, তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, তাহলে আমরা অম্লীয় FeSO4 এর ভর পেয়ে গেলাম আমরা 1.822 গ্রাম। আচ্ছা, এখন এটাকে আমরা মূল সংখ্যায় নেব। তো অম্লীয় FeSO4 এর মোল সংখ্যা, আমরা যদি এটাকে মোল সংখ্যায় নিতে যাই তখন কী করতে হবে দেখো, 1.8222। আচ্ছা, এটাকে আমাদের মোল, এত মোল লিখবো আমরা, কি করতে হবে, আমাদের ফেরাস সালফেটের আণবিক ভর দিয়ে ডিভাইড করতে হবে। তা আমরা কত হবে 151.85। দেখো কিভাবে আসছে সেটা আমরা যদি উপরে দেখি, রাফ আকারে দেখাই, উপরে রাফ দেখাচ্ছি, সেখানে আমরা FeSO4, তো আয়রন হচ্ছে 55.85 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে কত 16 ইন্টু 4, তাহলে কত আসে দেখো, এখানে আমরা করলে আসবে 55.85 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে আসছে আমাদের দেখো 151.85, সেটা আমরা লিখে দিলাম। তো আমরা এখানে রাফ করলাম আর কি দেখানোর জন্য। তো আমাদের এত হচ্ছে, এটা আমাদের মোল। আমরা যখন মোলটাকে হিসাব ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখো, আমরা পাবো হলো 1.8222 ডিভাইড আসবে 151.85, হিসাব করলে আসতেছে আমাদের 0.012 মোল। তার মানে আমরা এই ফেরাস সালফেটের যে পরিমাণটা সেটা পাচ্ছে হলো আমাদের 0, অর্থাৎ এখানে ওর মোল সংখ্যা কত হবে 0.012 মোল। আচ্ছা, এটা যে পেলাম, এখন আমাদের এই হিসাবটা করব। এখন আমরা আগে কি পেয়েছিলাম মনে আছে, আমরা একদম ফার্স্টে যখন করেছিলাম তখন আমরা পেয়েছিলাম 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান হচ্ছে 5 মোল ফেরাস সালফেট। তো আমরা এখন ফেরাস সালফেট দিয়ে আমরা কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণটা বের করব। অর্থাৎ আমরা একটু আগে যে পেলাম এই ফেরাস সালফেটের মোল সংখ্যা হচ্ছে 0.012 মোল, এটা কিন্তু আমরা পেয়েছি কোত্থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে। তো পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আমরা যে ফেরাস সালফেট পেয়েছি, এখন সেই ফেরাস সালফেটের মোল সংখ্যা দিয়ে আমরা কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যাটা বের করব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা চলো আমরা বের করি। আমরা এখান থেকে লিখতেছি 5 ml, আমাদের বের করতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা লিখব হলো 5 মোল FeSO4 ইকুয়াল হবে 1 মোল KMnO4। আচ্ছা, অতএব 1 মোল FeSO4 ইকুয়াল হবে 1/5 মোল KMnO4। আচ্ছা, আমরা এখন কত পেয়েছিলাম, আমরা এখানে মোল সংখ্যা পেয়েছিলাম এই যে 0.012 মোল। তো আমরা এটা এখন লিখে দেই, অতএব 0.012 মোল, 12 মোল FeSO4 এর জন্য আমরা পাবো কত, এটাকে আমরা উপরে ইন্টু করে দেই 0.012/5 মোল KMnO4। আচ্ছা, এটাকে যদি আমরা ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করি এটার, তাহলে আসছে 1 ইন্টু 0.012 ডিভাইড 5, আমরা পেয়ে যাব হলো 2.4 ইন্টু 10⁻³ মোল, এত মোল KMnO4। আচ্ছা, এখান থেকে আমাদের মোটামুটি আমরা কি পেয়ে গেলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল পেয়ে গেলাম। এখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কী করব, আমরা গ্রামে নেব। তাহলে কি করতে হবে, 2.4 ইন্টু 10⁻³ আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য পটাশিয়াম হচ্ছে 39 প্লাস ম্যাঙ্গানিজের হচ্ছে 52 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, তার কত আসে দেখো 39 প্লাস 52 প্লাস 16 ইন্টু 4, আমরা পাবো 155, অর্থাৎ
5। তো এখন এখানে আমরা কি করব, মোলকে আমরা যদি গ্রামে নিতে চাই আমরা এই 155 গ্রাম KMnO4 রূপান্তরিত হয়ে যাবে। দেন আমরা ক্যালকুলেশন করি, চলো আমাদের 4 ইন্টু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস আমরা পাবো হলো এখানে 3 ইন্টু 155, তার আসতেছে কত, আসতেছে 0.372। আচ্ছা, তাহলে আমরা এত গ্রাম KMnO4 পেয়ে গেলাম। এখন আমাদের এই যদি আমরা ম্যাথটা করি এখন, অর্থাৎ আয়তনটা বের করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা একদম ইজিলি আমরা প্রথমে লিখব যে KMnO4 এর পরিমাণ। তাহলে KMnO4 এর পরিমাণ কত আছে, আমরা পরিমাণ হচ্ছে W ইজ ইকুয়াল টু 0.372 গ্রাম। আচ্ছা, এরপরে KMnO4 এর আণবিক ভর যেটা হচ্ছে ইকুয়াল, আমরা দেখেছি 39 হচ্ছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজের 52, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, করলে আসবে হলো 155। এরপর আমাদের আর কি আছে, আমাদের যদি আমরা কোশ্চেনটা দেখি, দেখো KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.03। তো আমরা লিখব KMnO4 এর ঘনমাত্রা হলো, আমরা এস দিয়ে এক্সপ্রেস করব, সেটা হলো আবার দেখায় 0.03 m, এবং আমাদের কোশ্চেনে বলেছিল আয়তন কত বের করো। তো আমরা লিখব KMnO4 এর আয়তন ভি সমান কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা জানি, লিখব হলো আমরা কি জানি, W ইজ ইকুয়াল টু SMV/1000। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা এটা নিচে 1 আছে, আমরা ভি বের করতে হবে, তাহলে SMV ইকুয়াল হবে W ইন্টু 1000, বা ভি রেখে আমরা W ইন্টু 1000/SM লিখি। দেন ভ্যালুগুলো আমরা এই পাশে বসাই। W কত, W হচ্ছে আমাদের 0.372 ইন্টু 1000, নিচে ঘনমাত্রা 0.03 ইন্টু আমাদের আণবিক ভর হচ্ছে 155। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে নেই, 0.372 ইন্টু 1000 ডিভাইড 0.03 ইন্টু 155, কত আসতেছে 80। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 80 ml এত। তো এখানে আমরা 80 ml পেলাম, এটাই হচ্ছে আমাদের আয়তন, যেটা আমাদের চেয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বারবার যদি তোমরা এটা দেখো, আশা করি যে বুঝে যাবা খুব ইজিলি। থ্যাংক ইউ।